সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো। কোভিড-19 মহামারীর কারণে দীর্ঘদিন আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই কারণে শিক্ষা মন্ত্রণালয় ও যশোর শিক্ষা বোর্ডের নির্দেশে প্রত্যেকটা মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু হয়েছে। সেই সূত্রে আমি বিধানচন্দ্র মণ্ডল AKBK মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে নবম শ্রেণী ও দশম শ্রেণীর গণিত বিষয়ে নবম অধ্যায়ের ত্রিকোণমিতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা এখন পাঠে যাই। প্রথমে আমরা দেখব যে ত্রিকোণমিতি কী। তাহলে আমরা প্রথমে দেখব ত্রিকোণমিতি কি, সেই বিষয়টা আমরা জেনে নেব। আমরা প্রতিনিয়ত ত্রিভুজ, বিশেষ করে সমকোণী ত্রিভুজের ব্যবহার করে থাকি। সেই প্রাচীন যুগে মানুষ নদীর তীরে দাঁড়িয়ে জ্যামিতির সাহায্যে নদীর প্রস্থ মাপার কৌশল উদ্ভাবন করেছিল। আবার দেখা যায় গাছের তলে দাঁড়িয়ে গাছের ছায়ার সঙ্গে লাঠির তুলনা করে নিখুঁতভাবে গাছের দৈর্ঘ্য মেপেছিল। এই সমস্ত গাণিতিক কৌশল শেখানোর জন্যে সৃষ্টি হয়েছে ত্রিকোণমিতি নামে একটি গণিতের শাখা। তাহলে আমরা এই ত্রিকোণমিতি কীভাবে সৃষ্টি হয়েছে সে বিষয়ে জানতে পারলাম। এখানে এই ত্রিকোণমিতি শব্দটা কি কি দিয়ে গঠিত? ত্রি অর্থাৎ তিন, ত্রি অর্থ তিন, আর গণ, গণ অর্থ ধার, আর মেট্রন, মেট্রন অর্থ পরিমাপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ ত্রি অর্থ তিন, গণ অর্থ ধার ও মেট্রন অর্থ দ্বারা গঠিত। তাহলে আমরা ত্রিকোণমিতি শব্দটি গ্রিক তিনটি অক্ষর ত্রি, গণ এবং মেট্রন দ্বারা গঠিত। এই ত্রিকোণমিতিতে মূলত সমকোণী ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। আমরা দেখেছি যে গ্রিক ও মিশর, ব্যাবিলনীয় সভ্যতায় এই ত্রিকোণমিতি শব্দটি ওখানে ব্যবহৃত হয়েছে। এছাড়াও জ্যোতির্বিজ্ঞান ও ক্যালকুলাস সহ গণিতের গুরুত্বপূর্ণ শাখায় ত্রিকোণমিতি ব্যবহার হয়েছে। তাহলে আমরা এই পর্যন্ত যেটুকু বুঝতে পারলাম ত্রিকোণমিতি কী এবং কীভাবে উদ্ভাবন হয়েছে এবং এর কোথায় কোথায় অধিক ব্যবহৃত হয়েছে সেই সম্পর্কে তোমাদের আমি জানালাম। এখন আমি দেখব যে সমকোণ ত্রিভুজের তিনটি বাহুর নামকরণ কীভাবে করতে হয়। এই যে একটি সমকোণ ত্রিভুজ রয়েছে, এখানে ABC একটি সমকোণী ত্রিভুজ। তা আমরা জানি যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকে, একটা থাকে অতিভুজ, একটা থাকে ভূমি, আর একটা থাকে উন্নতি। ত্রিভুজের আনুভূমিক অবস্থানের জন্য এই উক্তিটি সঠিক। আবার ত্রিভুজের এই সূক্ষ্ম কোণদ্বয় অর্থাৎ এ কোণ এবং সি কোণের সূক্ষ্ম কোণদ্বয়ের সাপেক্ষে একটির অবস্থানের কারণে এই ত্রিভুজের সমকোণ ত্রিভুজের বাহু তিনটির নামও ভিন্ন হয়েছে। সেক্ষেত্রে প্রথম বাহু আছে অতিভুজ, দুই নম্বর আছে
বিপরীত বাহু তিন নম্বরে আছে সন্নিহিত বাহু। তাহলে এখানে আমরা দেখলাম যে ত্রিভুজের আনুভূমিক অবস্থানের জন্য সেক্ষেত্রে আমরা বলি একটা বলি অতিভুজ, আর একটা এইটাকে বলি ভূমি, আর এইটাকে বলি উন্নতি। আবার সমকোণী ত্রিভুজের এই কোণদ্বয়ের সূক্ষ্ম কোণদ্বয়ের সাপেক্ষে তখন ত্রিভুজের বাহু তিনটি নাম হয়, দেওয়া হয়েছে অতিভুজ, বিপরীত বাহু ও সন্নিহিত বাহু। তা বিপরীত বাহু অতিভুজটা কি? সমকোণ ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু, অথবা তার সঙ্গে আলাদাভাবে দেওয়া যায় যে সমকোণের সরাসরি বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। যেমন এখানে বি কোণটা হচ্ছে সমকোণ, সেক্ষেত্রে আমরা এসি কে ধরবো অতিভুজ। আর বিপরীত বাহুটা কি? প্রদত্ত কোণের সরাসরি বিপরীত বাহু। যদি আমি এই কোণটাকে শনাক্ত করি, তাই এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে সেক্ষেত্রে এ কোণের সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে আমাদের বিসি। আর সন্নিহিত বাহু হচ্ছে প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি বাহু। যদি আমি এই এ কোণটাকে শনাক্ত করি, তাহলে এই এ বি হচ্ছে আমার সন্নিহিত বাহু। তাহলে আমরা এখানে জানতে পারলাম অতিভুজ কাকে বলে, বিপরীত বাহু কাকে বলে এবং সন্নিহিত বাহু কাকে বলে। এখন আমরা আরেকটা উদাহরণের সাথে দেখি। একটি সমকোণী ত্রিভুজ আছে, এখানে যদি আমি এ কোণের সাপেক্ষে আমি আলোচনা করি, এ কোণের সাপেক্ষে অতিভুজ হবে এ কোণের সাপেক্ষে ওই অতিভুজটা হবে এসি। কেন হলো দেখো, আমি বলেছিলাম যে অতিভুজটা সবসময় সমকোণের বিপরীত হবে। তো এখানে বি কোণটা হচ্ছে সমকোণ, এই কোণের বিপরীত হচ্ছে এসি। আর এখানে বিপরীত বাহু হচ্ছে কি? প্রদত্ত কোণের সরাসরি বিপরীত বাহু। অর্থাৎ আমি যদি এখানে এ কোণকে থিটা দ্বারা শনাক্ত করেছিলি, এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। আর সন্নিহিত বাহু হচ্ছে প্রদত্ত কোণ সংলগ্ন একটি বাহু। তো প্রদত্ত কোণ সংলগ্ন বাহু আছে এবি। একটা উদাহরণ থেকে তোমাদের দেখালাম যে যদি আমি এ বি সি একটি সমকোণ ত্রিভুজ নেই এবং এই এ কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে এখানে এসি, বিপরীত বাহু আছে বিসি এবং সন্নিহিত বাহু আছে এবি। আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের ধারণাটা ক্লিয়ার করতে চাই। সমকোণ ত্রিভুজ, এখানে আর কোণের সাপেক্ষে আমি এখানে তুলনা করব। এই আর কোণের সাপেক্ষে আমি দেখতে চাই এখানে অতিভুজ আছে কত? অতিভুজটা আমি সবসময় বলেছি যে সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ পিআর। আর বিপরীত বাহু হচ্ছে যেহেতু আমি আর কোণের সাপেক্ষে আলোচনা করছি, তাহলে বিপরীত বাহুটা হচ্ছে পিআর না পি কিউ। আর সন্নিহিত বাহু আছে আর কিউ। তাহলে আমরা 2 নম্বর উদাহরণ থেকে পাচ্ছি যে আর কোণের সাপেক্ষে অতিভুজ হলো পি আর, বিপরীত বাহু আছে পি কিউ এবং সন্নিহিত বাহু আছে আর কিউ। তাহলে আমরা আজকে দেখতে পেলাম যে ত্রিকোণমিতি এর জন্মকোথা থেকে কীভাবে এর কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় এবং আনুভূমিক অবস্থানের জন্য ত্রিকোণমিতির এই যে বিপরীত সমকোণের নামগুলো কি হয় এবং
সূক্ষ্ম কোণদ্বয়ের সাপেক্ষে তাদের নাম কি হয় এবং কোন বাহুকে কি বলে সেসব নিয়ে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করলাম। এখন তোমাদের আমি দুটো বাড়ির কাজ দিচ্ছি। বাহু ও সন্নিহিত বাহু নির্ণয় করো। ত্রিভুজ এ বি দৈর্ঘ্য দেওয়া আছে 7, BC সমান 14 আর CA সমান 15। 2 নম্বরে দেওয়া আছে পি কিউ আর একটি সমকোণ ত্রিভুজ। এখানে এই পি আর এর মান দেওয়া আছে S, আর কিউর মান দেওয়া আছে V, পি কিউর মান দেওয়া আছে W। এই দুটো সমকোণী ত্রিভুজ থেকে থিটা কোণের সাপেক্ষে অতিভুজ বা বিপরীত বাহু ও সলিত বাহু নির্ণয় করো। এই দুটো তোমরা, এবং পরবর্তী ক্লাসে আমি এর ধারাবাহিকতা আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আজকে পাঠদান শেষ করলাম।